প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক কিছুক্ষণ পর আলোচনা হবে জাতীয় ঐক্য ও ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে করণীয় নিয়ে। গণহত্যা নিয়ে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না, ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে সহায়ক চুক্তি নেপালের, দিল্লির উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রতিবেশী দেশের মিডিয়া ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যার প্রভাবে দেশে এবং বহির্বিশ্বে কোনো ভুল তথ্য যেন না ছড়ায় সেদিকে সচেতনতার জন্য এই মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানাচ্ছেন তিনি। এর আগে বুধবার বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় একমত হন নেতারা। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে যেসব বক্তব্য দিয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের এক আবেদনে এই নির্দেশ দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্য প্রচার ও প্রকাশ হয়। তার এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার কাজে বাধা সৃষ্টি করতে পারে দাবি করে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয় ট্রাইব্যুনাল। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বন্ধে করণীয় নিয়েও কথা বলে প্রসিকিউশন টিম। কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। গত 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের ৫ম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় 17 ডিসেম্বর। ৫ম সংশোধনী বাতিল চেয়ে করা রিটের ওপর দেয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন সংবিধানের ওই সংশোধনী আনা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর 17 আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলে রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি ও জামাত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় এই সংশোধনীতে। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17ই ডিসেম্বর 2024-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ কর্মকর্তা সহ সদস্যদের শনাক্তে কাজ চলছে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেবার পর বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন বাহারুল আলম। স্বীকার করেন ছাত্র জনতার অভ্যুত্থানে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার কথা। সেসব পুলিশের সংখ্যা কত প্রশ্ন ছিল আইজিপির কাছে। পুলিশকে জনবান্ধব হতে বেশ কিছু পদক্ষেপের কথা বলেন আইজিপি। বললেন পুলিশ থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত, সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার কথাও বলেন বাহারুল আলম। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে বিদেশি কয়েকটি রাষ্ট্রের ট্রাভেল অ্যালার্ট বিষয়ে আইজিপি বলেন হামলার কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ সতর্কই আছে। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 12:15টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানার পরিদর্শক রুবেল আফরাদের কাছে হস্তান্তর করে ভৈরব থানা পুলিশ। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা চন্দন। ট্রেন থেকে নেমে তার ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। চন্দন আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি। গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিং এর সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় পুলিশ আগেই 9 জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি চন্দন পলাতক ছিল। আন্তর্জাতিক ভারতের আপত্তি উপেক্ষা করেই চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে সহায়ক কয়েকটি চুক্তি সই করেছে নেপাল। এতে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। বেজিংয়ে 4 দিনের সফরে যাওয়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের দিন 9টি চুক্তি সই হয়েছে। ভারতের তীব্র আপত্তিতে গত 7 বছর ধরে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বাস্তবায়ন স্থবির ছিল। জিনপিং বলেছেন নেপালের জাতীয় অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার পাশাপাশি দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন করে চীন। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড নির্মাণ করার জন্য বন্দর, পরিবহন, পাওয়ার গ্রিড যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংযোগ ও সহযোগিতা জোরদার করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আর প্রধানমন্ত্রী ওলি বলেছেন নেপালকে ভূমি বেষ্টিত দেশ থেকে ভূমি সংযুক্ত দেশে রূপান্তরিত করতে চীনের মূল্যবান সহায়তার জন্য কাঠমান্ডু কৃতজ্ঞ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।